হ্যালো বন্ধুরা, ভূত অফ বাংলা.কমের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের নতুন এপিসোডটি। এই এপিসোডে থাকছে ভয়ের কিছু কাহিনী, রহস্যময় ঘটনার বর্ণনা আর সেই সাথে আপনার মনকে দোলানো ছোট ছোট চমক। সাহস থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিছু গল্প এমন যা আপনার রোমহর্ষক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা, আসুন শুরু করি। চলুন যাই আমাদের ভয়ের দুনিয়ায়। গ্রামের মানুষ জলিল মাঝিকে চিনত একজন সৎ, পরিশ্রমী জেলে হিসেবে। প্রতিদিন ভোরে নদীতে নামতেন তিনি। কুয়াশা ঢাকা ভোরে বড়িঠা চালিয়ে নৌকা নিয়ে চলে যেতেন মাঝ নদীতে, আর জাল ফেলতেন যত্ন করে। মাছই ছিল তার জীবিকা, মাছই ছিল তার স্বপ্ন। জলিল মাঝির জীবন ছিল কঠিন। ঘরে ছিল স্ত্রী রুবিনা আর 2 সন্তান। ছেলেটা তখন মাত্র 10 বছরের, মেয়েটা 8। সংসারের খরচ চালাতে হলে প্রতিদিন নদীতে নেমে মাছ ধরতেই হতো। নদীর স্রোত, ঝড় বৃষ্টি, রোদ, কিছুতেই তিনি পিছিয়ে পড়তেন না। গ্রামবাসী বলতো, জলিল ভাইয়ের হাতে নাকি মাছ ধরা একেবারে লাটিমের মতো সহজ। যতই স্রোত থাকুক, যতই গভীর হোক নদী, তার জাল খালি ফেরে না। তবে গ্রামের প্রবীণরা অনেক দিন ধরেই একটা সতর্কবাণী দিতেন। শ্মশানঘাটের দিকের নদীটা নিয়ে নানা গুজব ছিল। বলা হতো সেখানে অনেক বছর আগে কয়েকজন জেলে ডুবে মারা গিয়েছিল, আর তাদের আত্মা এখনও ভাসে সেই নদীর গভীরে। বিশেষ করে রাত 12টার পর নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু যুবক জেলেরা এসব কথায় খুব একটা পাত্তা দিত না। তাদের চোখে কেবল মাছ ধরা আর টাকা রোজগার। এক সন্ধ্যায় জলিল মাঝি ও তার 3 বন্ধু আজগর, সালাম আর রশিদ হাটে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ আজগর বলল, শোনো ভাই, শুনেছি শ্মশানঘাটের দিকের পানিতে এই কদিনে নাকি প্রচুর মাছ উঠছে। অনেকে আবার বলছে সেখানে কেউ যায় না বলে মাছ বেড়ে গেছে। সালাম হাসল, ওসব ধুতটুতের কথা বাদ দাও। আমরা যদি আজ রাতেই ওখানে যাই, তাহলে কালকের বাজারে ঢোল পিটিয়ে মাছ বেচতে পারবো। রশিদ একটু ভয় পেয়েই বলল, ভাই, মানুষজন তো বলে ওখানে রাত 12টার পর ভূতের উপদ্রব হয়, যদি কিছু ঘটে। কিন্তু জলিল মাঝি দৃঢ় কণ্ঠে বলল, ভূতটুত কিছু নাই। নদী আল্লাহর সৃষ্টি, মাছ আমাদের রুজি। যদি ভয় পাই তবে সংসার চলবে কেমনে? অনেক কথাবার্তার পর ঠিক হলো তারা রাত 11টার দিকে নৌকা নিয়ে বেরোবে। 12টার সময় শ্মশানঘাটের নদীতে জাল ফেলবে। সবাই রাজি হয়ে গেল। রাতের আকাশে তখন অর্ধেক চাঁদ, কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। নৌকায় বৈঠা চালিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল 4 জেলে। শ্মশানঘাটে পৌঁছে তারা জাল ফেলল। অদ্ভুত ব্যাপার হলো, প্রথম জালেই ধরা পড়ল ঝাঁকে ঝাঁকে ইলিশ ও বোয়াল মাছ। তারা অবাক হয়ে আনন্দে চিৎকার করল, আরে এত মাছ, মনে হয় রাতটা সোনা হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরই তারা টের পেল নৌকাটা অদ্ভুতভাবে গভীরের দিকে এগোচ্ছে। বৈঠা চালিয়েও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। হঠাৎ নদীর পানির নিচ থেকে এক ঠান্ডা শীতল বাতাস উঠল। তারপর দেখা গেল নৌকার চারপাশে কুয়াশা জমে ঘূর্ণির মতো ঘুরছে। মনে হলো কে যেন অদৃশ্য হাত দিয়ে নৌকাকে টেনে নিচ্ছে। জলিল মাঝি চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, কে নৌকা টানছে? ঠিক তখনই তারা দেখতে পেল পানির গভীর থেকে 2টি জ্বলন্ত চোখ উপরে তাকিয়ে আছে। কুয়াশার ভেতরে এক ভয়ঙ্কর অবয়ব, মানুষের মতো আবার মানুষের নয়। সবাই আতঙ্কে বৈঠা চালাতে লাগলো প্রাণপণে। কেমন করে যেন কোনো মতে তারা নৌকাটা নদীর তীরের দিকে নিয়ে আসতে পারল। গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে হাঁপাতে বলল, আজকে আমরা বেঁচে ফিরেছি কেবল কপালে লিখা ছিল বলে। ওই নদীতে আর যাওয়া যাবে না। নৌকো থেকে নামতেই 4 জনের শরীর কাঁপছিল। শীতের রাতে নদীর ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত জমে দিচ্ছিল। তাদের মুখগুলো ভয়ে ফ্যাকাশা হয়ে গিয়েছিল। গ্রামে ফেরার পর সবাই নিজ নিজ ঘরে চলে গেলেও আতঙ্ক তাদের বুকের ভেতর রয়ে গেল। আজগর বারবার ভাবছিল, ওই জ্বলন্ত চোখগুলো কি মানুষের ছিল,
নাকি সত্যি ভূত? সালাম সারা রাত ঘুমোতে পারেনি। দরজা বন্ধ করে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত পরিবর্তন দেখা গেল জলিল মাঝির মধ্যে। ফেরার পর থেকে সে চুপচাপ হয়ে গেল। অন্যদের মতো ভয় প্রকাশ না করে বরং তার চোখে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। সেদিন রাতে রুবিনা, তার স্ত্রী, লক্ষ্য করল জলিল মাঝি ঘুমের মধ্যে কথা বলছে। জাল ফেল, গভীরে নাও, আমাকে ছাড়িস না। রুবিনা হাতকে উঠল। সে স্বামীকে ডাকতে গিয়ে দেখল জলিল মাঝির শরীর ঠান্ডা হয়ে আছে। পরদিন সকালে 4 জেলে একসাথে বসে আলোচনা করল। রশিদ বলল, আমরা আর কখনো ওই দিকে যাব না, কিন্তু কারও কিছু বলবও না। মানুষ হাসাহাসি করবে। অজগর বলল, হাসাহাসি করুক, কিন্তু আমি জানি যা দেখেছি সেটা কোনো মানুষ নয়। তারা চুপ করে গেল, কিন্তু গুজব ছড়িয়ে পড়তে দেরি হলো না। গ্রামের লোকেরা বুঝে গেল শ্মশান ঘাটে কিছু একটা ঘটেছে। কিছুদিন স্বাভাবিক কাটলেও হঠাৎ করেই জলিল মাঝি পরিবর্তন হতে শুরু করল। দিনে সে চুপচাপ নদীর দিকে তাকিয়ে বসে থাকত। রাতে সে অদ্ভুত অদ্ভুত আচরণ করত। কখনো মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বেরিয়ে যেত নদীর দিকে। কখনো আবার চিৎকার করত, আমাকে ডাকছে, গভীরে ডাকছে। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝল জলিল মাঝির মধ্যে কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটছে। ভর করার প্রথম চিহ্ন। এক রাতে গ্রামের কিশোর আলম তার বন্ধুদের নিয়ে নদীর ধারে খেলছিল। হঠাৎ তারা দেখল জলিল মাঝি একা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। চোখ দুটি লাল হয়ে জ্বলছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আলম ভয় পেয়ে চিৎকার করে উঠে দৌড়ে পালালো। পরদিন সে গ্রামের সবাইকে বলল, আমি নিজের চোখে দেখেছি, জলিল কাকা মানুষ ছিল না ওই রাতে, ওর ভেতর অন্য কিছু ঢুকেছে। এতে গ্রামের লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়ল। রাতে ঘর থেকে কেউ বের হতো না, বিশেষ করে নদীর ধার দিয়ে কেউ হাঁটত না। শীতের রাতগুলোতে গ্রামে এক ধরনের নীরবতা নেমে আসত। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ত। কিন্তু জলিল মাঝির ঘরে শান্তি ছিল না। রুবিনা লক্ষ্য করল তার স্বামী দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। আগে সে হাসি খুশি মানুষ ছিল, সন্তানদের সঙ্গে খেলতো, গল্প করত। এখন সে অকারণে চুপচাপ বসে থাকে। চোখ দুটি যেন সবসময় নদীর দিকে তাকিয়ে থাকে। এক রাতে রুবিনা ঘুম থেকে জেগে দেখল জলিল মাঝি খাট থেকে উঠে গেছে। দরজা হালকা খোলা। সে দ্রুত বাইরে বেরিয়ে দেখে জলিল মাঝি দাঁড়িয়ে আছে উঠানে। ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। রুবিনা ভয়ে কাঁপতে কাঁপতে ডাকল, এই জলিল, কি করছো তুমি? জলিল ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখের লালচে দৃষ্টি রুবিনার বুক কাঁপিয়ে দিল। তারপর হঠাৎ করে সে বলল, তুমি কি শোনো না? ওরা আমাকে ডাকছে নদীর ভেতর থেকে। রুবিনা ভয় পেয়ে ছুটে গিয়ে স্বামীকে টেনে ঘরে নিয়ে এলো। এরপর থেকে প্রায় প্রতিদিনই জলিল মাঝির আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠল। তার ছোট মেয়ে সুমি এক রাতে ভয়ে কেঁদে উঠল, কারণ ঘুম ভাঙতেই সে দেখেছিল তার বাবা খাটের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ একেবারে ফ্যাকাশে, ঠোঁট নড়ছে আর চোখ দুটি সরাসরি তার দিকে তাকানো। বাবা, তুমি ঘুমাও না কেন? সুমি কাঁদো কাঁদো গলায় বলল, তুইও শুনতে পাচ্ছিস? ওরা ডাকছে, গভীরে ডাকছে। সুমি চিৎকার দিয়ে মায়ের কাছে দৌড়ে যায়। রুবিনা বুঝা গেল এটা শুধু মানসিক অসুখ নয়, এর ভেতর ভয়ঙ্কর কিছু আছে। গ্রামে ছড়িয়ে পড়া গুজব। ধীরে ধীরে গ্রামের সবাই টের পেল জলিল মাঝি স্বাভাবিক নেই। কেউ বলল ওকে নিশ্চয়ই শ্মশানঘাটের ভূত ধরেছে। কেউ আবার বলল এটা অভিশাপ, ওরা মাছ ধরতে গিয়ে যে জাল ফেলেছিল সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। মসজিদের ইমাম বললেন এটা জিনের কাজ, ওকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ফকির কবিরাজের কাছে নিতে হবে। এরপর থেকে গ্রামবাসী রাতে তার বাড়ির কাছে যেতে সাহস করত না। অনেকে শুনত
মাঝরাতে জলিল মাঝি একা বসে সুর করে অদ্ভুত ভাষায় কিছু বলছে। কারো কারো দাবি তারা নাকি তার ঘরের ভেতর থেকে পানি টপ টপ করার শব্দ শুনেছে, যেন নদীর ঢেউ ঘরে ঢুকে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক রাতে। আসগর, সালাম আর রশিদ তিনজনেই শুনতে পেল জলিল মাঝি মাঝরাতে তাদের নাম ধরে ডাকছে নদীর দিক থেকে। আসগর, সালাম, রশিদ, এসো এসো গভীরে। তারা আতঙ্কে কেঁপে উঠল। কেউ সাহস করে বাইরে গেল না। অবশেষে সিদ্ধান্ত হলো জলিল মাঝিকে আর দেরি না করে কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া উচিত। গ্রামের প্রবীণেরা বলল, আমাদের এলাকায় ফকির কবিরাজ আছেন, উনি শক্তিশালী ঝাড়ফুঁক করেন, অনেককে ভূত জিন থেকে বাঁচিয়েছেন। কিন্তু সমস্যা হলো জলিল মাঝিকে কিভাবে ধরা যায়, কারণ মাঝে মাঝেই সে ভয়ঙ্কর শক্তি দেখাতে লাগলো। একদিন গ্রামের দুই যুবক তাকে ধরে বসাতে চেয়েছিল, কিন্তু সে হঠাৎ এমন শক্তি দেখালো যে এক লাফে দেয়াল টপকে পালালো। সবাই বুঝল মানুষের শক্তি দিয়ে তাকে আটকানো সম্ভব নয়। দিন যত যাচ্ছিল জলিল মাঝির অবস্থা ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে যেন ধীরে ধীরে আর মানুষ থাকছিল না, তার ভেতর অন্য কারো বাস শুরু হয়েছে। এক রাতে গ্রামের লোকজন দেখল জলিল মাঝি হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেছে। তখন প্রায় রাত 2টা, চারদিকে অন্ধকার, শুধু নদীর ঢেউয়ের শব্দ। সে সরাসরি নদীর দিকে হাঁটছিল। লোকজন লুকিয়ে তার পিছু নিল। তারা দেখে জলিল মাঝি নদীর ধারে দাঁড়িয়ে হাত দুটো আকাশের দিকে তোলে আর অদ্ভুত ভাষায় কিছু বলছে। তারপর সে নৌকার দিকে এগোতে লাগল। কেউ সাহস করে কাছে যেতে পারছিল না, কারণ তার মুখে তখন অমানবিক এক হাসি। হঠাৎ সে পানির ভেতর দাঁড়িয়ে চিৎকার করল, আমি আসছি, তোমরা ডাকছো, আমি আসছি। ঠিক তখনই এক প্রবল ঢেউ উঠল, যেন নদী নিজে তাকে টেনে নিতে চাইছে। গ্রামের কয়েকজন ছুটে গিয়ে তাকে ধরে টেনে নিয়ে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার শরীর তখন বরফের মতো ঠান্ডা আর চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছিল। এরপর থেকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ রাতে নদীর ধারে যেতে সাহস করত না। শিশুরা কাঁদতে কাঁদতে মাকে বলতো, আমাদের ঘরে ঢেউয়ের শব্দ আসে কেন? মহিলারা বলতো, রাতের অন্ধকারে তাদের উঠোনে কুয়াশার ভেতরে লাল দুটি চোখ দেখা যায়। সবাই বুঝতে পারল শ্মশানঘাটের অদৃশ্য আত্মা শুধু জলিল মাঝির ভেতর ঢোকেনি, বরং পুরো গ্রামে ছড়িয়ে পড়তে চাইছে। একদিন দুপুরে গ্রামের হাটে হঠাৎ জলিল মাঝি গিয়ে দাঁড়ালো। সে নাকি তখন মাছ বেচবে ভেবে এসেছে, কিন্তু মানুষ দেখতে পেল তার কণ্ঠস্বর একেবারে পাল্টে গেছে। সে গম্ভীর কণ্ঠে চিৎকার করল, তোমরা মাছ খাও, কিন্তু জানো না এই মাছ কার আত্মা নিয়ে এসেছে? নদী তোমাদের ছাড়বে না, তোমরা সবাই আমার সঙ্গে গভীরে যাবে। হাটে হট্টগোল শুরু হয়ে গেল। মানুষ আতঙ্কে দৌড়ে পালালো। সেদিনের পর থেকে জলিল মাঝিকে আর কেউ স্বাভাবিক চোখে দেখেনি। আজগর, সালাম আর রশিদ তিনজনেই সেই রাতে তার সঙ্গে ছিল। এখন তারা ভয় দিন কাটাচ্ছে, কারণ প্রায় প্রতিদিনই তারা স্বপ্নে দেখে জলিল মাঝি নৌকা থেকে হাত বাড়িয়ে ডাকছে আর নদীর ভেতর থেকে লাল চোখওয়ালা ছায়ারা উঠছে। তাদের মনে হচ্ছিল এবার হয়তো তাদের পালা। শেষমেশ গ্রামের প্রবীণরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, এখন আর দেরি করা যাবে না, জলিলকে কবিরাজের কাছে নিয়ে যেতেই হবে, না হলে ওর শরীর ভেঙে যাবে আর আত্মাটা পুরো গ্রামকে গ্রাস করবে। কিন্তু সমস্যা হলো জলিল মাঝিকে কিভাবে কবিরাজের কাছে নেওয়া যায়। সে মাঝে মাঝেই ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করে। একবার গ্রামের 3 জন যুবক তাকে ধরতে গিয়েছিল, কিন্তু জলিল মাঝি তাদের এমনভাবে ছুঁড়ে ফেলেছিল যে তারা আহত হয়ে কয়েকদিন ঘরে শুয়েছিল। সবাই বুঝল এ কাজ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও গ্রামবাসীরা ঠিক করল কয়েকজন শক্ত লোক মিলে দড়ি বেঁধে হলেও তাকে ধরে নিয়ে যাবে। গ্রামের মানুষ আর দেরি করতে সাহস পেল না। সবাই বুঝে গিয়েছিল
জলিল মাঝি এখন আর পুরোপুরি মানুষ নেই, তার শরীরের ভেতর অন্য কিছু বাসা বেঁধেছে। সেই রাতে প্রায় 10 জন গ্রামবাসী একসাথে জড়ো হলো। তাদের হাতে ছিল দড়ি, লাঠি আর লণ্ঠন। সবাই ভয়ে কাঁপছিল, তবুও মনে সাহস সঞ্চয় করল। জলিল মাঝি তখন উঠানে বসে একদৃষ্টে নদীর দিকে তাকিয়েছিল। চোখ লাল, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। হঠাৎ সে ধীরে ধীরে বলে উঠল, তোমরা কেন আমাকে থামাতে চাইছো? ওরা ডাকছে, আমি যাব। গ্রামের কয়েকজন যুবক ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জলিল মাঝি যেন অস্বাভাবিক শক্তিধর হয়ে গেছে। দুজনকে এক ধাক্কায় ফেলে দিল। বাকি লোকজন প্রাণপণে তাকে ধরে ফেলল এবং দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলতে সক্ষম হলো। তখন সে এমনভাবে চিৎকার করল যে আশেপাশের কুকুরগুলো ভয়ে চুপ হয়ে গেল। তোমরা পারবে না আমাকে বেঁধে রাখতে, আমি নদীর সন্তান, তোমাদের সবাইকে নিয়ে যাব। অবশেষে সবাই মিলে তাকে বাঁধা অবস্থায় গরুর গাড়িতে তোলা হলো। কেউ সাহস করে একা গাড়ির পাশে দাঁড়াতে পারছিল না। রুবিনা কান্নাকাটি করতে করতে বলছিল, ওকে বাঁচান, আমার স্বামীকে ফিরিয়ে দিন। শিশুরাও কাঁদছিল। সেই কান্নার চিৎকারে রাতের আকাশ আরও ভারী হয়ে উঠেছিল। গ্রামের মানুষ নির্জন পথ ধরে ফকির কবিরাজের বাড়ির দিকে রওনা দিল। কবিরাজের বাড়ি ছিল জঙ্গলের ভেতরে, প্রায় 3 মাইল দূরে। পথে অদ্ভুত ঘটনা, যাত্রাপথে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। কখনো হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে যেত, আবার কখনো এক ঝটকায় দমকা বাতাস বইতে শুরু করত। দড়ি বাঁধা অবস্থায়ও জলিল মাঝি ক্রমাগত ছটফট করতে লাগলো। সে হঠাৎ গম্ভীর গলায় বলল, তোমরা জানো না, তোমাদের সঙ্গেও আমি একসাথে ফিরব, কেউ বাঁচবে না, নদী তোমাদের টেনে নেবে। তারপর হঠাৎ সে অদ্ভুত হাসি হাসতে লাগলো। হাসিটা এত ভয়ানক ছিল যে সবার শরীর কেঁপে উঠল। আজগর, সালাম আর রশিদ, যারা তার সঙ্গী ছিল সেদিন, তারা গাড়ির পেছনে হাঁটছিল। তাদের মুখে আতঙ্ক জমেছিল। আজগর ফিসফিস করে বলল, আমাদের হয়তো বাঁচা হবে না, ও আমাদেরও টেনে নিয়ে যাবে। অবশেষে মধ্যরাত পেরিয়ে তারা পৌঁছালো ফকির কবিরাজের বাড়িতে। বাড়িটা ছিল বড় বাঁশঝাড়ের ভেতর, একেবারে নির্জন জায়গায়। দরজার সামনে ধূপ ধুনো জ্বলছিল, বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল। ফকির কবিরাজ তখন মাদুরের ওপর বসে জিকির করছিলেন। তাদের দেখে তিনি ধীরে ধীরে মাথা তুললেন। চোখে ছিল এক ধরনের গভীর দৃষ্টি। তোমরা ওকে নিয়ে এসেছো, তিনি বললেন শান্ত গলায়। লোকজন ভয়ে কাঁপতে কাঁপতে জলিল মাঝিকে মাটিতে শুইয়ে দিল। হাত পা বাঁধা জলিল মাঝি তখনও হাসছিল। তারপর হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, তুমি কিছুই করতে পারবে না কবিরাজ, এটা আমার শরীর, এরা আমার সঙ্গে যাবে। ফকির কবিরাজের কপালে ভাঁজ পড়ল। তিনি বুঝলেন এটা সাধারণ আত্মা নয়, ঝাড়ফুঁকের প্রস্তুতি। কবিরাজ মোমবাতি জ্বালালেন, ধূপে ধোঁয়া উঠতে লাগল। তিনি কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। জলিল মাঝি হঠাৎ ছটপট করতে লাগল। তার চোখ লাল হয়ে গেল, দাঁত বেরিয়ে এলো। সে চিৎকার করে উঠল, থামো, আমাকে পোড়াচ্ছে, আমাকে ছেড়ে দাও। গ্রামের লোকজন ভয় পেয়ে দূরে সরে গেল। রুবিনা কাঁদছিল, সন্তানদের বুকে জড়িয়ে বলছিল, আল্লাহ, আমার স্বামীকে বাঁচান। কবিরাজ তখন গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের যা দেখছো এটা কোনো মানুষ নয়, এটা বহু পুরনো আত্মা, শ্মশানঘাট থেকে এসেছে। আজ যদি ওকে না বাঁচানো যায় তবে ওর শরীরও শেষ হয়ে যাবে। ঝাড়ফুঁকের পর গ্রামে কিছুটা শান্তি নেমে এসেছে। জলিল মাঝি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে, তবে গ্রামের মানুষ এখনও আতঙ্কিত। ফকির কবিরাজ একদিন গ্রামের লোকদের জড়ো করে বললেন, শ্মশান ঘাটে যে আত্মা জলিল মাঝির ভেতর ঢুকেছিল সে সাধারণ আত্মা নয়। বহু বছর আগে এক জেলেকে হত্যা করা হয়েছিল, নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তার প্রতিশোধের রোষ এখনও নদী ও শ্মশান ঘাটে লুকিয়ে আছে। গ্রামবাসীরা অবাক হয়ে শুনল, কেউ আগে কখনো শোনেনি এমন কথা। কবিরাজ বললেন, এই আত্মা বিশেষভাবে শক্তিশালী। নদীর জলের সঙ্গে এই আত্মা মিলিত হয়ে যে জাদু তৈরি করেছে তা সাধারণ মানুষের পক্ষে মোকাবিলা করা অসম্ভব। কবিরাজ তাদের নদীর ধার দিয়ে শ্মশানঘাটের ইতিহাসও বললেন। শ্মশানঘাট বহু পুরনো, এখানে বহু মানুষের দাহ করা হতো। অনেকেই বলেছে যারা মারা যেত তারা অপরাধ বা প্রতিশোধের জন্য তাদের আত্মা এখানে আটকে যেত।
এই আত্মারা নদীর জলে ভেসে বেড়াতো, আর যারা রাতে জাল ফেলে মাছ ধরতে আসতো তারা কখনো ফেরত আসতো না। গ্রামের লোকেরা শিহরিত হয়ে গিয়েছিল। আজগর ফিসফিস করে বলল, এবার বুঝেছি জলিল মাঝির সঙ্গে যা ঘটেছে তা শুধু এক ব্যক্তির নয়, বরং বহু বছরের প্রতিশোধের গল্প। কবিরাজ আরও বললেন, এই আত্মা শুধুমাত্র প্রতিশোধী নয়, সে কোনো মানুষের ভেতর ঢুকতে পারে, তাকে আচ্ছন্ন করে দিতে পারে। তবে সে শুধু শক্তিশালী মানুষ ও মন্ত্রপাঠে আটকানো যায়। জলিল মাঝির উদাহরণ সবাই দেখেছে। সে নদীর ডাক শোনার পরে গ্রামে বিপদ সৃষ্টি করেছিল। কবিরাজ পরামর্শ দিলেন, গ্রামের সবাইকে সতর্ক থাকতে হবে, নদীর ধারে একা যাওয়া যাবে না। জলিল মাঝির মতো কেউ আবার আক্রান্ত হলে শুধুমাত্র মন্ত্রপাঠই রক্ষা করবে। গ্রামের মানুষ তখন বুঝল ভীতির মধ্যে বাস করা সহজ নয়। সবাই নদীর ধারে এবং রাতের অন্ধকারে সতর্ক হয়ে চলল। শিশুরা নদীর দিকে যায় না, মহিলারা একা বেরোয় না। জলিল মাঝি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। তবে রুবিনা এখনও আতঙ্কিত। তিনি বলল, আমি চাই নদীর দিকে আর কেউ না যাক, আমাদের সন্তানদের নিরাপদে রাখতে হবে। গ্রামের মানুষ মানল, শ্মশানঘাট এখন থেকে শুধু আতঙ্কের জায়গা নয়, তারা এটাকে শিক্ষার জায়গা হিসেবে দেখল, সাহস ও সতর্কতার মেলবন্ধন। ফকির কবিরাজ বুঝতে পারলেন এখন চূড়ান্ত ঝাড়ফুঁক ছাড়া আর কোনো উপায় নেই। জলিল মাঝি দড়ি বাঁধা অবস্থায় এখন পুরোপুরি শান্ত নয়, আত্মা এখনও ভেতরে লুকিয়ে আছে। রাত হালকা কুয়াশাচ্ছন্ন। নদীর ধারে ফকির কবিরাজ ও গ্রামবাসী জলিল মাঝিকে নিয়ে বসলেন। ধূপধুনো, কোরআনের আয়াত, লালবাতি, সব প্রস্তুতি সম্পন্ন। কবিরাজ শুরু করলেন গম্ভীর মন্ত্রপাঠ। জলিল মাঝি তখন ছটফট করতে লাগল, চোখ লাল হয়ে জ্বলছে, ঠোঁট নড়ছে। আমি তোমাদের ভয় দেখাবো, জলিল মাঝি চিৎকার করে বলল, কিন্তু তার কণ্ঠে মানুষের শব্দ কমে অদ্ভুত কণ্ঠে পরিবর্তিত হল। হঠাৎ অদৃশ্য শক্তি ঘিরে ধরল জলিল মাঝিকে। নদীর ঢেউ ঘরে ঢুকে পড়ল। গ্রামবাসী চিৎকার করে দূরে সরে গেল। কবিরাজ স্থির থেকে বললেন, আত্মা, তুমি চাইলে নিজেকে প্রকাশ করো, কিন্তু আর কারো ক্ষতি করবে না। জলিল মাঝি হঠাৎ চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি শান্তি চাই, কিন্তু আমাকে ভুলে যেও না। কবিরাজ মন্ত্রপাঠ আরও জোরদার করলেন। আত্মার শক্তি ক্রমশ হ্রাস পেল। চোখের লালচে আলো ধীরে ধীরে নিভতে লাগল। মুক্তি। অবশেষে জলিল মাঝি স্থির হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তার দৃষ্টি ধীরে ধীরে মানুষের চোখে ফিরে এলো। রুবিনা কান্না ভেজা চোখে তার কাছে ছুটে এলো। তুমি বেঁচে আছো জলিল, এখন তুমি নিরাপদ। জলিল মাঝি মৃদু কণ্ঠে বলল, আমি ভীত ছিলাম, নদী আমাকে ডাকছিল, কিন্তু কবিরাজের কারণে আমি বেঁচেছি। ফকির কবিরাজ ধীরে ধীরে বললেন, সতর্ক থেকো, আত্মা মুক্ত হলেও তার ছায়া এখনও শ্মশানঘাটে আছে। সাহস ও সতর্কতা ছাড়া কেউ নিরাপদ থাকবে না। অবশেষে জলিল মাঝি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর গ্রামে ধীরে ধীরে শান্তি ফিরে এলো। জলিল মাঝি স্বাভাবিক জীবনে ফিরল। শিশুরা আবার নদীর ধারে খেলতে শুরু করল, তবে সতর্কভাবে। গ্রামের মানুষ শিক্ষিত হল, ভয়কে সাহস, অদৃশ্য শক্তিকে জ্ঞান ও সতর্কতায় মোকাবিলা করতে হয়। শ্মশানঘাটের গল্প সবসময় মনে রাখার মতো। নদী আর শ্মশানঘাট এখন শুধু ভয়ের জায়গা নয়, সতর্কতার প্রতীক। গ্রামবাসী বুঝল, সাহসী মানুষ ও শক্তিশালী মন নিয়ে সব ভয়কে জয় করা সম্ভব। জলিল মাঝি আর তার পরিবার শান্তিতে বসবাস করতে শুরু করল। নদীও যেন শান্ত, কিন্তু শ্মশানঘাটের কুয়াশা, নদীর ঢেউ সবাইকে মনে করিয়ে দেয় অদৃশ্য শক্তি সবসময় কাছেই থাকে। ভয়, সতর্কতা, সাহস, এই তিনটাই জীবনের সঙ্গে। এভাবেই শেষ হল জলিল মাঝি ও শ্মশানঘাটের অদৃশ্য আত্মার গল্প। শ্রোতা বন্ধুরা, আজ এই এপিসোডে আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের আরও মজার ভিডিও পেতে
আমাদের ভূতববাংলা.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।